অঙ্কটির খ প্রশ্ন আমাদের কাছে কি চাইছে দেখো, একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। আমরা নগদ প্রদান জাবেদা করার জন্য নগদ প্রদানের একটি ঘর করে রাখছি। তো এখানে খেয়াল করো, খ প্রশ্নে সততা ট্রেডার্স এর নগদ প্রদান জাবেদা। তো এই নগদ প্রদানের ঘরটা যদি আমরা দেখি, তারিখ, সেট নাম্বার, ডেবিট হিসাব খাত, সূত্র, এরপরে যে টাকার ঘরগুলো আছে আমরা খেয়াল করি যে যেহেতু নগদ প্রদান মানে কি টাকা চলে যাবে আমাদের ব্যবসা থেকে, যখন টাকা চলে যায় তখন নগদ প্রদানে হয়, আর যখন টাকা পাওয়া যায় তখন আমরা নগদ প্রাপ্তি জাবেদায় সেটিকে অন্তর্ভুক্ত করি। তো এক্ষেত্রে যেহেতু নগদ প্রদান জাবেদা, আমাদের কি হবে, আমাদের নগদ অর্থ চলে যাবে। আর নগদ অর্থ যখন চলে যায় সম্পদ আমাদের কমে যায়, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট হয়। তো ক্রেডিট আমরা পরে লিখি, লিখলাম নগদান ক্রেডিট। আর নগদ যেহেতু ক্রেডিট, বাটাটাও ক্রেডিট, প্রাপ্ত বাটা ক্রেডিট। এরপরে এই যে টাকা চলে যায়, সবচেয়ে বেশি টাকা কেন যায়? ক্রয় করার জন্য, মাল বা পণ্য ক্রয় করার জন্য আমাদের কাছ থেকে টাকা সবচেয়ে বেশি যায়। এরপরে টাকা যায় যদি আমরা পাওনাদারকে পরিশোধ করি, বাকিতে যখন পণ্য ক্রয় করার পরে পাওনাদারকে যখন পরিশোধ করি। এছাড়াও অন্যান্য খাতেও আমাদের কি হয়, নগদ অর্থ চলে যায়, আর সেটার জন্য আমরা অন্যান্য ডেবিট লিখি। তাহলে এই যে নগদ প্রদান জাবেদা, এই ক্ষেত্রে আমরা অঙ্ক থেকে শুধুমাত্র টাকা চলে যায় এমন লেনদেনগুলো অন্তর্ভুক্ত করব। তো প্রথমে 1 তারিখে যে হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে, এই উদ্বৃত্ত বা ব্যালেন্স হচ্ছে গত মাসের আয় ব্যয়ের টাকা যাওয়া এবং আসার পার্থক্য। এটি হচ্ছে উদ্বৃত্ত বা ব্যালেন্স। এটি টাকা আসেও না, আর এটি দ্বারা টাকা চলে যায় সেটিও বোঝায় না। তো আমরা চলে যাব 3 তারিখে। দেখো, ব্যবসায়ের প্রয়োজনে ওয়েট মেশিন ক্রয়। তো এই যে ওয়েট মেশিন ক্রয় করছে, যদি ওয়েট মেশিন ক্রয় করার কারণে খেয়াল করো আমাদের টাকা কি আসে নাকি আমাদের থেকে টাকা চলে যায়? নিশ্চয়ই টাকা চলে যায়, যেহেতু ওয়েট মেশিন ক্রয় করা হয়েছে। মাপার জন্য, কোন জিনিস ওজন করার জন্য যে মেশিন ক্রয় করা হয় সেটির নামই হচ্ছে ওয়েট মেশিন। তো এই ওয়েট মেশিন ক্রয় করার জন্য আমাদের টাকা চলে যায়, আর চলে গেলে আমরা নগদ প্রদান জাবেদায় সেটিকে লিখি। আমরা 3 তারিখ লিখবো ওয়েট মেশিন হিসাব। ওয়েট মেশিন হিসাব, খেয়াল করো কত টাকা ওয়েট মেশিন ক্রয় করা হয়েছে, 7,700 টাকা। আমরা নগদের ঘরে একবার অবশ্যই লিখবো। লেখার পরে আর একবার এই যে 3টা ডেবিটের ঘর আছে, ক্রয়, পাওনাদার এবং অন্যান্য। তো আমার এটি যদি ক্রয় হইতো আমরা ক্রয়ের ঘরে লিখতাম, যদি পাওনাদার হইতো আমরা পাওনাদার ঘরে লিখতাম। যেহেতু এটি ক্রয়ও না অথবা পাওনাদারও না, তাহলে আমরা এটিকে আমরা অন্যান্যের ঘরে লিখবো। অর্থাৎ প্রত্যেকটা টাকা কমপক্ষে 2বার লিখতে হবে, একবার ডেবিটে আরেকবার ক্রেডিটে, কমপক্ষে 2বার, বাটা থাকলে 3বারও হয়। তো প্রথমে আসো, তাহলে খেয়াল করো এই যে 7,700 টাকা আমরা অন্যান্যের ঘরে লিখলাম। 7,700 ক্রয় হইলে ক্রয়ের ঘরে, এই নামটি যদি পাওনাদার হয় পাওনাদারের ঘরে, আর এই নামটি যদি ক্রয় এবং পাওনাদার একটির সাথেও না মিলে তখন আমরা এটি অন্যান্যের ঘরে লিখি। এবার আসো 8 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। তো ব্যাংকে জমা দিলে এর দ্বারা আমাদের টাকা তৃতীয় কোনো পক্ষের কাছে যায় না। যদিও আমার দোকান থেকে টাকা চলে যায়, কিন্তু সেটি আমার ব্যাংক অ্যাকাউন্টেই আবার কি থাকে, জমা থাকে। আমরা টাকা চলে গেছে কখন বলবো? যখন দোকানের টাকা দোকানের বাইরে যাবে, অন্য কারো কাছে যাবে, তখন সেটি আমরা প্রদান বলবো। তো এক্ষেত্রে ব্যাংকে টাকা জমা দেওয়া হলে
দোকানের টাকা ব্যাংক ক্যাশের টাকা ব্যাংকে গেল, তার মানে এটি ব্যবসায়ের কাছে রয়ে গেল। এই পকেটের টাকাগুলো এই পকেটে রাখা হলো, ঠিক এইরকম হয়। হ্যাঁ, তাহলে এটি অন্য কারো কাছে টাকাটি যায় নাই, এটির মালিকানা ব্যবসার নিজেই। এরপরে আসো 11 তারিখ, বিক্রয় 16,000 টাকা, যার 40% বাকিতে। তো এই যে 16,000 টাকার 40% বাকিতে বিক্রয় করা হলো, আর নিশ্চয়ই এর বিপরীতে 60% নগদ আছে এবং সেটি টাকাটা পাওয়া যায়, কারণ যেহেতু বিক্রয় করা হয়েছে তাহলে টাকাটা পাওয়া যায়। সেটি আমাদের এখানে হবে না, আমাদের হচ্ছে টাকাটা চলে যাবে এমন এন্ট্রি গুলো। এরপরে আমরা যদি 15 তারিখ দেখি, ব্যাংক হতে অফিসের প্রয়োজনে উত্তোলন। আসলে এই ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক হতে অফিসের প্রয়োজনে উত্তোলন, এগুলো নগদ প্রদান অথবা নগদ প্রাপ্তিতে হয় না, কারণ এগুলো দোকানের মধ্যেই থাকে। হয়তো ব্যাংক ক্যাশের টাকা ব্যাংকে যায় অথবা ব্যাংকের টাকা ক্যাশে আসে, এগুলো দোকানের বাইরে যায় না, অন্য তৃতীয় কোনো পক্ষের কাছে যায় না, অথবা তৃতীয় কোনো পক্ষ থেকে আমার কাছে আসে না। কিন্তু এই 15 তারিখের পরের অংশটি যদি আমরা দেখি, যে মালিকের প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন। তো মালিক যদি ব্যাংক থেকে 3,000 টাকা উত্তোলন করেন, এটি দ্বিতীয় পক্ষের কাছে চলে যায়, অর্থাৎ মালিকের কাছে চলে যায়। এইবার আমরা বলতে পারি যে দোকানের টাকা চলে গেল, মালিকের কাছে চলে গেল। তাহলে এটি হচ্ছে নগদ প্রদানে হবে। 15 তারিখ আমরা এটিকে লিখব, যেহেতু মালিক নিয়ে গেলেন, আমরা লিখব উত্তোলন হিসাব। কত টাকা নিলেন? 3,000 টাকায়। একবার আমরা নগদের ঘরে লিখব, আরেকবার অন্যান্যের ঘরে লিখলাম, কারণ আমাদের এখানে উত্তোলন নামে কোনো ঘর নাই, ক্রয় পাওনাদার না হয়ে সেটি অন্যান্য। 15 তারিখের পরে 20 তারিখ দেখো, 5% বাটায় জামিল স্টোরসকে পরিশোধ। তো যখন আমরা পরিশোধ করব তখন আমাদের টাকা চলে যাবে, এটি স্বাভাবিক। আর টাকা যখন চলে যাবে আমরা এটিকে নগদ প্রদান জাবেদায় লিখবো। তাহলে আমরা লিখলাম 20 তারিখ, জামিল ট্রেডার্স হচ্ছে আমাকে পাওনাদার, লিখলাম পাওনাদার হিসাব। খেয়াল করো, জামিল ট্রেডার্স কে যে আমি পরিশোধ করছি, জামিল ট্রেডার্স আমার কাছে কত টাকা পাইতো? এই যে ধারে মাল ক্রয় করলাম 8,000 টাকা, 8,000 টাকা পাইতো। তাহলে খেয়াল করো, পাওনাদার আমার কাছে পাইতো 8,000 টাকা। আমি সব টাকা দিব না, আমি 5% ছাড়ে, 5% বাটা, 8,000-এর 5% হচ্ছে 400 টাকা। এই 400 টাকা কি আছে? বাটা, মানে ছাড়। তাহলে আমি তাকে কত দিব? তাকে 7,600 টাকা পরিশোধ করব। এরপর আসো 28 তারিখ, প্রাপ্য হিসাব হচ্ছে চেক প্রাপ্তি। হ্যাঁ, প্রাপ্য থেকে যখন আমরা প্রাপ্য হিসাব থেকে যখন চেক পাই, সেটি নগদ প্রাপ্তি জাবেদায় হয়, আমার হচ্ছে নগদ প্রদান জাবেদা, এখানে হবে না। সর্বশেষ 31 তারিখ, বেতন প্রদান, টাকা চলে গেছে, এটা নগদ প্রদানে হবে। 31 তারিখ বেতন হিসাব, কত টাকা? 3,000 টাকা। একবার নগদের ঘরে তো লিখবই, এই বেতন নামে কোনো ঘর নাই, আমরা অন্যান্যের ঘরে লিখলাম। এরপর আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা, আর কোনো কাজ নাই। প্রথম ঘরে কোনো টাকা নাই, পরের ঘরে 8,000 টাকা ক্লোজ, পরের ঘরে 3, 6, 13,700 টাকা। 13,700। আর এখানে 400 টাকা, এখানে 14, 20, 21,300 টাকা। হ্যাঁ, 21,300 টাকা। তাহলে এই হলো আমাদের নগদ প্রদান জাবেদা, অর্থাৎ খ প্রশ্নের উত্তর।